ডিপ স্টেটের একটা তো ভূমিকা আছে, এবং বাংলাদেশে ইন্টারেস্টিং হলো যে ডিপ স্টেটের কয়েকটা কেবলা আছে বাংলাদেশে, মানে একটা ভারত কেন্দ্রিক কেবলা, একটা আমেরিকা কেন্দ্রিক কেবলা, সো অনেক রকম, আবার চায়না কেন্দ্রিক একটা বলয়ও তৈরি হয়েছে হয়েছে সো বাংলাদেশের জন্য ডিপ স্টেট একটু কমপ্লিকেটেড, যে এখানে প্রাইমারিলি বাংলাদেশের সমস্ত ঘটনা অঘটনার জন্য মানে বাই ডিফল্ট দায়ী করা হয় ডিজিএফআই কে। ডিজিএফআই এর বাংলাদেশের রাজনীতিতে নাক গলানোর কোনো কথাই না, কিন্তু ডিজিএফআই তাদের সমস্ত রিসোর্স এনগেজ করে রাজনৈতিক দলগুলাকে ভাঙতে, রাজনৈতিক নেতৃবৃন্দকে ব্ল্যাকমেইল করতে। সো বাংলাদেশে যদি আমরা ডিপ স্টেট এর রেফারেন্সটা শুনি, এটা মূলত ডিজিএফআই এর সাথে ডেফিনেটলি আরও কিছু ব্যুরোক্রেট জড়িত থাকে, আরও কিছু বিদেশি সংস্থা জড়িত থাকে, ইউএসএআইডি বাংলাদেশে সহ তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশে যে এইডগুলো দিত, মনে করার কোনো কারণ নাই যে এটা বিনা স্বার্থে তারা মানে আখেরাতে কোনো সোয়াব পাওয়ার উদ্দেশ্যে দিচ্ছে। এই যে ডিপ স্টেট নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং অনেক ভিউয়ার যারা আছেন, আমাদের প্রফেসর নকিবুর রহমান আপনিও জয়েন করতে পারেন, যে ডিপ স্টেট ডিপ স্টেট ডিপ স্টেট নিয়ে আমরা বাংলাদেশ বিশেষ করে ইদানিং খুব কথা শুনতে পাচ্ছি, বাট অনেকেই জানেন না হোয়াট ইজ ডিপ স্টেট। গত পরশুদিন সাবেক একজন উপদেষ্টা, অন্তর্বর্তী সরকার একজন উপদেষ্টা, তিনি বলেছেন ডিপ স্টেট চাচ্ছিল যে আমরা যেন 2000 আরও কিছু 30 সাল পর্যন্ত বোধহয় ক্ষমতায় থাকেন। উনি যেটা বলেছেন আসিফ সাহেব, একটু ভিডিওটা 2 মিনিট আধা মিনিট আমরা একটু দেখি, দেন আমরা একটু ডিসকাশনে যাব। যেমন সাংবিধানিক ধারাবাহিকতা যদি রক্ষা করতে যাই তাহলে তো নির্বাচনটা 29 সালে হওয়ার কথা, এবং আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। তাদের সার্টেন কিছু শর্ত ছিল যে তাদেরকে কিছু কিছু জায়গায় ফ্যাসিলিটেট করা, এবং তারা পুরো রোডম্যাপও করে নিয়ে এসেছিল যে বিএনপি নেতাদের তো সাজা আছে, তো সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না, তো তাদের সাজাগুলো ইয়ে না করে আদালতের মাধ্যমে এগুলো লেংদি করে, আপনারা তো জানেন সেটা কিভাবে করা যায়, আদালতের ডেট ঘুরিয়ে ঘুরিয়ে। তারেক রহমানের নিজের নামেও সাজা ছিল, সে যদি সাজাপ্রাপ্ত অবস্থায় থাকতো নির্বাচন হলেও তিনি বাংলাদেশের নির্বাচন অংশগ্রহণ করতে পারতেন না। তো তারা পুরো স্ট্র্যাটেজি আমাদেরকে সাজিয়ে দিয়েছিল যে কিভাবে ক্ষমতায় থাকা যায়, তাদের সাথে এক ধরনের নেগোসিয়েশন, সমঝোতার ভিত্তিতে। আমরা কিন্তু সেটাতে সায় দিইনি, আমরা সবসময় গণতন্ত্রকেই সামনে রেখেছি, এবং সেটার প্রতি কমিটমেন্ট লাস্ট সরকারের ছিল বলে নির্বাচনটা হয়েছে, এবং আমাদের ছিল বলেই আমরা ইভেন নির্বাচনকে। জি, ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকে দিয়ে শুরু করে তারপরে নকিব ভাই, উনি তো পলিটিক্যাল লোক, ওনার কাছে যাবো। জি, এরা কারা, ডিপ কারা? অনেক ধন্যবাদ। ডিপ স্টেট কারা? এটা ডিপ স্টেট বলতে কোনো, আমরা একটা দৃশ্যমান, প্রতিটা দেশের একটা দৃশ্যমান সরকার দেখি আমরা, দৃশ্যমান আমরা যাদেরকে নির্বাচিত করি বা যারা ক্ষমতায় থাকেন, কিন্তু এর বাইরে মানে এর বাইরে একটা শক্তি একটা রাষ্ট্রযন্ত্রকে চালায়, একটা প্রতিষ্ঠানকে চালায়। সো এটার কোনো কাঠামো নাই, এটা একটা ভাবাদর্শগত একটা বিষয়। এবং আপনার মানে যেমন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট আমরা যদি বলি, সেখানে আমরা জানি এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এর ভিতরেও সেখানে নানান কোম্পানি, এফবিআই, সিআইএ, তাদের একটা কাঠামো আছে, কিন্তু এই কাঠামোর ভিতরে একটা ভাবাদর্শগত একটা অদৃশ্য শক্তি রাষ্ট্রগুলো চালায়। এবং আমাদের দেশের বেলায় ডিপ স্টেট, যে ডিপ স্টেটের কারণে মানে এই ক্ষমতার পরিবর্তন গুলা হয়, এই যে উপদেষ্টা, সাবেক উপদেষ্টা বক্তব্য দিলেন, তিনিও তো একটা ডিপ স্টেটের একটা কার্যকারণে তাদের একটা তৎপরতার মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন। এবং এই ডিপ স্টেটটা যখন দেখেছে যে তাদের দিয়ে এই কাজটা ফয়সালা হবে না, তারা তারা সেখান থেকে সরে এসেছে। ডিপ স্টেট এইভাবে, ডিপ স্টেট আবু তাহের সাহেব আপনার প্রতিষ্ঠানেও আছে, যেমন আপনি একটা মুখে বলেন আর ভিতরে ভিতরে আপনার একটা ভাবাদর্শগত, আপনার যে বিভিন্ন কম্পোনেন্ট কাজ করে, সেখানে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বলা যাবে না বা পক্ষে বলা যাবে না, এই ধরনের বিষয়। তো ডিপ স্টেট একটা ভাবাদর্শগত একটা অদৃশ্য শক্তি, যে শক্তি একটা প্রতিষ্ঠান বা একটা রাষ্ট্রকে চালায়, যারা অনেক সময় দৃশ্যমান নয়। এখন সজীব ভুইয়া বা সাবেক উপদেষ্টা যিনি বলেছেন, তিনি এই কম্পোনেন্ট গুলো মানে আমরা মনে করতে পারি যে ডিজিএফআই সহ বিদেশি দূতাবাস, যারা এই সমস্ত, আপনার মনে আছে যখন মানে আমাদের দেশে মঈনুদ্দিন সরকার ক্ষমতায় আসেন, সেই সময় আপনি হারবার্ডে ছিলেন, সেখানে এই ডিপ স্টেটের একজন লোক কথা বলতেছিলেন আমাদের সাথে, পরে যাকে নিয়ে আমি এয়ারপোর্টে উঠাইয়া দিলাম, তিনি বাংলাদেশে গেলেন, তার মাধ্যমে যে কথাটা আমরা শুনছিলাম
সেই স্ক্রিপ্ট অনুযায়ী বাংলাদেশ পরে চলতে শুরু করলো। এরাই ডিপ স্টেটের, এরা বুদ্ধিজীবীর বেশে থাকেন, এরা একটা একটা ভাবাদর্শ, একটা একটা মোটিভ নিয়ে কাজ করেন, এবং তাদের মধ্যে একটা অদৃশ্য যোগাযোগ থাকে। এই অদৃশ্য যোগাযোগের একটি সংঘবদ্ধ চক্রকেই যখন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, তখন এটাকে ডিপ স্টেট বলা হয়। তো আমার মনে হয় মানে আমাদের সাবেক উপদেষ্টা যিনি তরুণ নেতা, তিনি সেই কথাই বলছিলেন। জি, থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ, ইব্রাহিম ভাই। হ্যাঁ, আমার মনে হয় বাংলাদেশের ক্ষেত্রে ডিপ স্টেট হচ্ছে ইউএস স্টেট ডিপার্টমেন্ট। এটাও একটা কম্পোনেন্ট, ঠিকই বলেছেন। সেখানেও আমাদের মানে কলকাঠি নাড়ার জন্য, মানে আমাদের দেশ তো আমরা স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে আমরা দেশকে আমরা চালাইছি, বা আমরা কি এখনো চালাচ্ছি? বুকে হাত দিয়া বলেন যে আমরা ডিপ তো স্টেট চালাচ্ছি। অনেকে অনেকে আমরা ডিপ স্টেট মানে জো হচ্ছে জো বাইডেনের জো বাইডেনের স্টেট ডিপার্টমেন্ট হচ্ছে ডিপ স্টেট, আর ট্রাম্পের স্টেট ডিপার্টমেন্ট হচ্ছে ডিপ স্টেট থেকে বাংলাদেশকে মানে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টকে বাংলাদেশ থেকে বের করে আনার যে চেষ্টাটা, সেটা ট্রাম্প করেছেন, আর বাইডেন করেছেন ডিপ স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে বাংলাদেশের সরকার পরিবর্তনের চেষ্টা। স্পষ্ট, এটা তো এখন আর মানে এটা নিয়ে গবেষণা করে ফল পাওয়ার কিছু নাই, এটা স্পষ্ট কথা একদম। এখন রাগ ডাক নাই। যাই প্রফেসর নকিবুর রহমান আপনার কাছে যাই যে এই সাবেক যে শেখ হাসিনা সরকারকে উৎখাতের ব্যাপারে সবচেয়ে বেশি দায়ী করা হয় জামাত শিবির এদেরকে, এবং এখন নাজমুল হাসান বলেন যে বাইডেন দায়ী। সো বাইডেনের সাথে জামাত শিবিরের সম্পর্ক কেমন ছিল এটা একটু জানি, আগে এটা বোঝার চেষ্টা করছি। এখন তো একটু বিপদে ফেলে দিলেন, যাই বলি বিপদে পড়ে যাব। না, আমি না, বিপদের কিছু নাই এই এখানে, ডিপ বিপদের স্টেটের কিছু নাই। কনসেপ্টটা আমরা দেখেন, যখন 2016 সালে ডোনাল্ড ট্রাম্প ইলেকশন করছিল, তখন কিন্তু আমরা আমেরিকার রাজনীতিতেও ডিপ স্টেটের কথা শুনেছি। সো ডিপ স্টেটের যেই কনসেপ্টটা আসে, এটা এটা অনেকটা কনস্পিরেসি ক্লেইমের মতো, যেটা কিছু কিছু জায়গায় সত্য হয়, কিন্তু কিছু কিছু জায়গায় এটাকে আবার অতিরিক্ত গুরুত্ব দিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে আমেরিকাতে মনে করা হতো যে একটা সিক্রেট সোসাইটি প্রশাসনকে মেনটেন করে। সো ডিপ স্টেটের যেই ডেফিনেশনটা যদি আমরা দেখি, যে ডিপ স্টেট বলতে খোকন ভাই যেটা বলেছেন, যে অদৃশ্য একটা শক্তি, যেটা ইউজুয়ালি একটা ইন্টেলিজেন্স এজেন্সি, কিছু ব্যুরোক্রেট, কোনো কোনো ক্ষেত্রে কিছু বিদেশি শক্তি, যেটা নাজমুল ভাইও বলতে চেষ্টা করলেন, যে তারা মিলে ইলেক্টেড গভর্নমেন্টকে আন্ডারমাইন করে তাদের এজেন্ডাকে পুশ করে। তারা দে অপারেট বিহাইন্ড দ্য সিন, দে পুশেস দেয়ার ওন এজেন্ডা অ্যান্ড আন্ডারমাইন্স ইলেক্টেড লিডার্স। সো এরাই হলো মোটা দাগে ডিপ স্টেট। সো আমেরিকাতেও কিন্তু মনে করা হতো যে ডিপ স্টেট হিলারি ক্লিন্টনকে ফেভার করছে, এবং ডোনাল্ড ট্রাম্প এই ডিপ স্টেটটাকে, উনি যেটাকে বলতেন যে সোয়াম্প, ড্রেইন দ্য সোয়াম্প, উনি যখন সোয়াম্পের কথা বলতেন, তো উনি মেইনলি ডিপ স্টেটকেই শেষ করে দেওয়ার কথা বলতেন। কিন্তু আবার আমরা 2024-এ আমরা দেখলাম যে এই ডিপ স্টেটটা আবার ডোনাল্ড ট্রাম্পকে ফেভার করছে। সো এই ডিপ স্টেটটা এক এক সময় এক একজনকে, কিছু কিছু সময় মনে করা হতো যে বিলিয়নিয়ার জর্জ সোরস এই ডিপ স্টেটের একটা বড় অংশ। তারপরে আপনার কি বলা যায় যে ফ্রিমেসন, ইলুমিনাটি, এরা কন্ট্রোল করে। কিন্তু আমরা যদি হিস্টোরিক্যালি দেখি যে এই ডিপ স্টেটের কথাগুলো আসছে কিন্তু দুইটা দেশ থেকে, যে তুরস্ক এবং ইজিপ্ট, এই দুইটা দেশের যেই গোয়েন্দা সংস্থা, মিলিটারির গোয়েন্দা সংস্থা, তাদেরকে একটা মানে ওভারওয়েলমিং অথরিটি দিয়ে দেওয়া হতো, এবং তারাই মূলত রাজনীতিকে নিয়ন্ত্রণ করত। সো অন্য অনেক জায়গায় এই ডিপ স্টেটটা একটা মানে অতি ধারণা, কনস্পিরেসি থিওরির মতো হলেও, ইজিপ্ট, তুরস্ক, এই দুইটা দেশে মানে রিয়েলি ডিপ স্টেট এক্সিস্ট করতো। এখন বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলি যে ডেফিনেটলি বাংলাদেশের সমস্ত সিদ্ধান্ত রাজনৈতিক দল নেন এটা না, একটা অদৃশ্য শক্তি অবশ্যই আছে, এবং প্রাইমারিলি বাংলাদেশের সমস্ত ঘটনা অঘটনার জন্য মানে বাই ডিফল্ট দায়ী করা হয় ডিজিএফআইকে। ডিজিএফআই এর বাংলাদেশের রাজনীতিতে নাক গলানোর কোনো কথাই না, কিন্তু ডিজিএফআই তাদের সমস্ত রিসোর্স এনগেজ করে রাজনৈতিক দলগুলাকে ভাঙতে, রাজনৈতিক নেতৃবৃন্দকে ব্ল্যাকমেইল করতে। সো বাংলাদেশে যদি আমরা ডিপ স্টেট এর রেফারেন্সটা শুনি, এটা মূলত ডিজিএফআই, এর সাথে ডেফিনেটলি আরও কিছু
ব্যুরোক্রেট জড়িত থাকে, আরও কিছু বিদেশি সংস্থা জড়িত থাকে, ইউএসএআইডি বাংলাদেশে সহ তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশে যে এইডগুলা দিত, মনে করার কোনো কারণ নাই যে এটা বিনা স্বার্থে তারা মানে আখেরাতে কোনো সোয়াব পাওয়ার উদ্দেশ্যে দিচ্ছে। এটার একটা তবলিগ definite জামাতের উদ্দেশ্য মতো। আছে। এবং এরাও মানে এই যে ডিপ স্টেটকে ভরণ পোষণ করা, কারণ ডিপ স্টেটকে পালতে তো খরচ হয়। সো এটাও একটা ব্যাপার আছে। সো আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার কথা আমি খুব মানে আই ডোন্ট মানে এই আসিফ এবং মাহফুজ এই দুইজনের, আমি জানি না যে তাদের বাইপোলার টেন্ডেন্সি আছে কিনা, মানে এরা এক এক সময় এক এক কথা বলে। সো এদের কথার উপরে খুব বেশি গুরুত্ব দিয়ে লাভ নেই। এরা যতদিন উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন, দে ট্রিমেন্ডাসলি ফেইল্ড। এবং মানে এই এই অভ্যুত্থানের যে স্পিরিট, এটাকে সমুন্নত রাখা যায়নি এই দুজনের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি এবং অনেক অন্যান্য কারণে। সুতরাং সে কি বললো না বললো, ডেফিনেটলি বাংলাদেশে ডিপ স্টেটের একটা তো ভূমিকা আছে। এবং বাংলাদেশে ইন্টারেস্টিং হলো যে ডিপ স্টেটের কয়েকটা কেবলা আছে বাংলাদেশে, মানে একটা ভারত কেন্দ্রিক কেবলা, একটা আমেরিকা কেন্দ্রিক কেবলা, সো অনেক রকম, আবার চায়না কেন্দ্রিক একটা বলয়ও তৈরি হয়েছে। সো বাংলাদেশের জন্য ডিপ স্টেট একটু কমপ্লিকেটেড, যে এখানে এদের অ্যাক্সিস অনেকগুলা জায়গায়, বাট ডেফিনেটলি কিছু প্রভাবশালী ব্যক্তি এবং একটা গোষ্ঠী বাংলাদেশে আছে। এবং সেদিক থেকে সেই কারণে নির্বাচন আমরা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তার যথেষ্ট সদিচ্ছা এবং তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করলেও নির্বাচনটা কিন্তু মানে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও মানে এই ডিজিএফআই এর ভূমিকার কারণে এবং নির্বাচন কমিশন মিডিয়ার ভূমিকার কারণে অনেকগুলা আসনের ফলাফলই কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে। সো এটাও একটা ডিপ স্টেটের কানেকশন। সো এগেন আমরা এই ইনফ্লুয়েন্সটাকে ডেফিনেটলি আমরা অনেক সময় কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করে এদেরকে একেবারে দেবতার জায়গায় অসীন করে ফেলি। বিষয়টা এরকম না। ডিপ স্টেটের সমস্ত ইচ্ছার আমরা সরাসরি প্রতিফলন দেখি না। ডিপ স্টেট অলসো হ্যাজ ইটস লিমিটেশন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জনগণই ডিপ স্টেটের সমস্ত ষড়যন্ত্র ইতিপূর্বেও কয়েকবার ভেঙে দিয়েছে, ভবিষ্যতেও ভেঙে দেবে। সুতরাং এটা নিয়ে খুব ওয়ারিড হওয়ার কিছু নেই। এবং একটা নির্বাচনে জয়লাভ করার যে এটা ইটস এ টোটাল প্যাকেজ। সো এই ডিপ স্টেট কিংবা অন্য সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারাটাও নির্বাচনে জয়লাভ করার একটা যোগ্যতা। সো এই যোগ্যতাটা যতদিন কেউ অর্জন করতে পারবে না, ততদিন পর্যন্ত তাদেরকে ধৈর্য ধরতে হবে। থ্যাংক ইউ সো মাচ। সো ইব্রাহিম জলিল খোকন, ডক্টর খলিলুর রহমান যিনি পররাষ্ট্রমন্ত্রী এবং রেজওয়ানা হাসান, ওনারা কি ডিপ স্টেটের পার্ট নাকি? যে হোয়াট ডু ইউ থিংক, আপনি যে সংজ্ঞা আপনি আলোচনা করলেন তাতে কি ওনারা কি ডিপ স্টেট? এখন আপনি যদি আমি যদি জিজ্ঞেস করি যে আমি জাস্ট স্ট্রেইট প্রশ্ন করছি আপনাকে। আমি তো জানি না, আপনি স্ট্রেইট উত্তর দেন, ইয়েস নো বলে দেন। আমি তো এটা উত্তর জানি না। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আবু তাহের সাহেব ডিপ স্টেটের মানে প্রতিনিধিত্ব করেন কিনা, আপনি এখানে যেভাবে আসছেন নকিবুর রহমানের দিয়ে বক্তৃতা দেওয়ান, যেভাবে মানে এই আমাদের ফৌজিয়া পারে দিয়ে কথা বলান, আপনার কথাটাকে ডিরেক্ট করে কোনো কিছু অর্জন করতে চান কিনা, মানে যে কেউ বলতে পারে। আমরা উত্তর এগুলোর সঠিক উত্তর জানি না। জানি না। না, যেটা আমি বলছি, আপনার কি মনে হয়? আপনি তো অ্যানালাইসিস করতে পারেন, আপনি সাংবাদিক। সো ডিপ স্টেটের যে সংজ্ঞা আপনি নিজেই বললেন, এই সংজ্ঞা অনুযায়ী ওনাদের কি ডিপ স্টেটের পার্ট বলা যায়? সাংবাদিক হিসাবে আবু তাহের সাহেব, আপনার কাছে অকাট্য প্রমাণ না থাকলে আপনি যেমন বলতে পারেন না, আমি মনে করি আমার কাছে অকাট্য প্রমাণ না থাকলে আমি ডক্টর নকিবুর রহমানকে বলতে পারবো না তিনিও ডিপ স্টেটের প্রতিনিধিত্ব করেন। আচ্ছা আচ্ছা, কাজী ফৌজিয়া, এনি কমেন্ট? ডিপ স্টেটের মধ্যে আপনি আছেন কিনা? দেখেন, আমি মনে করি যেটা একটু আগে কে বললো, নাজমুল ভাই বললো, আসলে যদি বাংলাদেশের ক্ষেত্রে ডিপ স্টেট বলেন, আর যেটা নাকিব ভাই বললেন যে বাংলাদেশের ক্যাবলা অনেক, সো ডিপ স্টেট বলতে আমার মতে ওই যে ইন্ডিয়া বলে না, ইন্ডিয়াপন্থী, চীনপন্থী, আমেরিকাপন্থী যেই মিনিস্ট্রিতে যেসব লোকজন আছে, ক্যাবিনেটে যারা আছে, এরাই আসলে ডিপ স্টেট। কারণ এরাই আসলে দেশটা চালায়, আর বাকিরা তো সব আমার মনে হয় যে দম দেওয়া পুতুল। সো আমার হিসাবে ডিপ স্টেট বলতে এইসব পন্থী লোকেরা যারা আছে, তো আসলে নির্বাচিত, সামটাইম নির্বাচিত না, আসলে তারা শোনে হলো আমেরিকা, চীন আর ইন্ডিয়ার কথা।
সো আমার কাছে ক্লিয়ারলি এগুলোই হলো ডিপ স্টেটের লোকজন, এবং এরাই আসলে দেশ চালায়, এটাই ডিপ স্টেট, আর কোনো ডিপ স্টেট নাই। আর ওই যে বললেন আসিফ, এদেরকে আমি আসলে এখন আর, যে বলেন না দুই আনাদা বিশ্বাস করে, এদেরকে আমি দুই আনাদাও বিশ্বাস করি না। এগুলো আহ, ভালো ভালো কথা বলে আর এক এক সময় এক একটা বলে জনগণকে বিভ্রান্ত করতে চাই, এইগুলো আসলে কিছুই পাঠ না। এগুলো কয়েকদিন পর পর একটা হই করে ডাক দিয়ে মফ করাইতে পারে। এখন একটা সময় এদের যেই ভ্যালুটা তৈরি হয়েছিল, এদের যেই একটা আদর্শিক জায়গা তৈরি হয়েছিল জনগণের মনে, সেটা আর এখন নাই। এগুলো তারা ক্যাবিনেটে গিয়ে ভেঙে ফেলছে। ক্যাবিনেটে গিয়ে তাদের যেসব কর্মকাণ্ড, যেসব কুকুত্তি, এগুলো জনগণ এখন মোটামুটি জানে। তো এদের কথার আসলে কোনো আমার আমার মতে মূল্য নাই। আমি মনে এদের কোনো আমি কথা মনে করি স্থূল মনে হয় আদর্শিক আমার জায়গা কাছে। থেকে ডিপ স্টেট ওই তিনটা ক্যাবলাই, তিন দিকে তিনটা ক্যাবলা। আগে যেরকম শুনতেন কমিউনিজমে রাশিয়াপন্থী, চীনপন্থী, বাংলাদেশে এখন এখন তিনপন্থী, কেউ আমেরিকাপন্থী, কেউ চীনপন্থী, কেউ ইন্ডিয়াপন্থী। তবে চীনের চেয়ে ইন্ডিয়া আর আমেরিকার জোরটা রাষ্ট্র চালানোর ক্ষেত্রে বেশি। চীন হয়তো বাণিজ্যিক দিক থেকে তার ফায়দার জায়গাটাকে মজবুত রাখে, কিন্তু দেশটাকে একদম নিজের মতন করে যে চালানোর যেই দক্ষতা ক্ষমতা দেখাইতে থাকে, এইটা একটু চীন কম দেখায়, ইন্ডিয়া আর আমেরিকা সেই ক্ষেত্রে বেশি দেখায়। এর চেয়ে বেশি মনে হয় বাংলাদেশে বসে কথা বলা ঠিক না। 27 তারপরে মিলিয়ন ডলার, ওই যে ট্রাম্প সাহেব যে বলেছিলেন 27 মিলিয়ন ডলার একজনকে বাংলাদেশে দেওয়া হয়েছে আপনার বাংলাদেশের গণতান্ত্রিক সিস্টেম কি ইয়ে করার জন্য। ইব্রাহিম সাহেব মনে আছে আপনার যে ট্রাম্প জি, সাহেব, জি। হ্যাঁ জি জি মনে আছে, এবং কারা কারা টাকা পয়সা পেয়েছিলেন এই নিয়ে তো আমরা কোথাও বললাম না, না, আমরা তো রেকর্ডও করলাম। ওই ডিপ স্টেট কই এখন? এগুলো আসলে আছে, এগুলো নানানভাবে এইভাবে কাজ করেছিলেন। এগুলা এইভাবে দীর্ঘ তো আর স্থায়ী হয় জিনিস। না। আপনার ওই যে ক্লিন্টন ফাউন্ডেশন বাংলাদেশে সেই কবে থেকে কাজ করে, বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট তো বাংলাদেশ সহ সারা পৃথিবীর অনুন্নত দেশগুলাতে তারা ইনভেস্ট করেই রাখে তাদের মন মতো সরকার পরিবর্তনে। যেরকম ইরানে পারতেছে না দেখে যুদ্ধ লাগাই দিছে। সো আমেরিকাকে যদি বলেন যে 27 মিলিয়ন ডলার কারো হাতে দিচ্ছে, মোটেও তো তা না। এগুলার একটা বিরাট ইনভেস্টমেন্ট থাকে, যে ইনভেস্টমেন্টটা তারা দীর্ঘমেয়াদী করে রাখে। আর আমার মনে হয় আমি এখন বাংলাদেশে আছি, এত কথা না বলি, তারপর একটু পরে দেখা যাবো দরজা নক করে হ্যান্ডকাপ লাগাই নিয়ে যাইতেছে আমারে। তো দরকার নাই, আমি নিরাপদ থাকতে চাই বাংলাদেশে যেহেতু আছে। এর চেয়ে বেশি কথা না বলাই বলে, এটাই বাংলাদেশের ডিপ স্টেট, এটাই হলো এখানকার রাজনীতি। আর আমি এই আমি ফৌজিয়াপাকে একটা পয়েন্ট ব্ল্যাঙ্ক প্রশ্ন করতে চাই। এই যে আমাদের ফরহাদ বাজার ভাই শ্রদ্ধ, উনার কেবলাটা কোন দিকে ফৌজিয়াপা? ডেফিনেটলি আমেরিকার বিরুদ্ধে। চায়নার পক্ষে নাকি, মানে এটা কি? আম, নাও হইতে পারে, প্রো চায়না প্রো ইন্ডিয়া কিছু একটা তো হইতেই পারে, কিন্তু আপনাকে আর বেশি বিপদে বলাইতে চাই না, আপনি আসেন হ্যাঁ, আসলে এমনি ধরতে পারেন। ডেফিনেটলি আমেরিকা ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে, এবং এই যে হিন্দুত্ববাদের যে একটা আধিপত্যবাদ ছিল ইন্ডিয়ার সময়, মানে হাসিনার সময়ে, সেটারও বিরুদ্ধে। কারণ আমি হিন্দুত্ববাদ আর যেটা জায়নিজম, এন্টি ইম্পেরিয়ালিজম আর এন্টি হিন্দুত্ববাদ, এটা আপনি ফরহাদ মজার ভাইয়ের ক্ষেত্রে একদম চোখ বুজা লাগাই দিতে পারেন যে সেইগুলোর সবগুলার এন্টি। আমরা যদি বলি যে আমরা এন্টি হিন্দুত্ব, তার মানে এই না যে আমরা সব এন্টি ইন্ডিয়ান। একটা প্রতিবেশী বড় রাষ্ট্রের পাশে থেকে আপনি তার সাথে সারাক্ষণ খোঁচাখুচি করতে থাকবেন, তার সাথে সারাক্ষণ যুদ্ধ করবেন, এটা তো আপনি টিকতে পারবেন না। কিন্তু হিন্দুত্ববাদ, এন্টি জায়নিজম এবং এন্টি ইম্পেরিয়ালিজমের মধ্যে তো আমরা যারা মনে করি সোশ্যালিজম মানে কি বিশ্বাস করি, অথবা আমরা ডেমোক্রেট সোশ্যালিস্ট আমেরিকাতে, আমি ডেফিনেটলি এই তিন ক্রাইটেরিয়ার ভিতরে পড়ি, যে আমি এই তিনোটার এন্টি। কিন্তু তার মানে না যে ইন্ডিয়ার ভালো মন্দ সবকিছুর ভিতরে গিয়ে আমি নাক গলায় এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট কথা বলতে থাকবো। কিন্তু এন্টি হিন্দুত্ববাদ যেটা এই দেখলেন তাহের সাহেব, ওকে, এই আমি দেখলেন নকিব তাহের ভাইয়ের সাহেব, একটু কথা শুনি, নকিব ভাইয়ের একটু কথা শুনি। আমাদের এই মানে আপাও কোনো না কোনো ভাবে ডিপ স্টেটের অংশ, এটা নিজেই বললেন। নকিব ভাইয়ের একটু কথা শুনি, উনি কোন ডিপ স্টেটে আছেন দেখি একটু। হ্যাঁ, আমি তো ভাই দেশে যেতে পারি না অনেকদিন, আমি কেমনে ডিপ স্টেটের মধ্যে থাকবো? আপনি তো আমি তো এখান থেকে বসে আমি অনেক তো মনে হয় mobilize ডিপ স্টেটের করেছেন। বাইরে পড়ি। ওনারারও বেশি ডিপ স্টেট, কারণ ওনারা দেশে থাকে না, দেশের বাইরে যেই রাষ্ট্রটা থাকে ওই রাষ্ট্রই ডিপ স্টেটের অংশ। সুতরাং ওনাদের দল আবার এখন প্রধান বিরোধী দল, সুতরাং সবাই ডিপ স্টেট। চলে নকিব ভাই, আলোচনা বাইরে বন্ধ থেকে করেন, এখন আমাকে একটু যাইতে হবে, কারণ আমার মানুষজন জি, অপেক্ষা থ্যাংক ইউ, করতেছে থ্যাংক ইউ সো মাচ। ডক্টর নকিবুর রহমান দেশের না থেকেও গত আওয়ামী লীগ সরকারের পতনের জন্য আমেরিকা থেকে তিনি যে কাজ করেছেন হিসাব তার কাছে না থাকলেও অন্য ডিপ স্টেটের কাছে আছে। তো দেশে যেতে হয় না, আপনারা বাইরে থেকে যে কাজগুলো করতে পারেন, এটাও একটা বড় কাজের অংশ।
So, আর এখন আপনার দেশে যাওয়ার তো কোনো অসুবিধা তো দেখি না ডাক্তার নকিব। আপনি দেশে যান, দেশে গেলে যদি গ্রেপ্তার হন, বাংলাদেশের মানুষ বাংলাদেশে ফিরে যাবেন, আপনাকে কে আটকায়? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ রকিব ভাই।